চাঁপাইনবাবগঞ্জে চলছে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, জানালেন মির্জা ফখরুল। 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পুলিশ র্যাবের ভিন্ন ভিন্ন তথ্য। অন্তরঙ্গ ভিডিও ধারণ করে টাকা আদায়ই ছিল টার্গেট। অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিং এর একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি। নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে নিঃস্ব অনেকে। আপন বোন ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে এক নারী। 41 লাখ টাকার মিথ্যা মামলা ধরায় দুইটা প্রতিবন্ধী বাচ্চা আছে, বাচ্চাগুলো প্রতিদিন মা করে কান্দে। যদি আনে 20,000 হ্যাঁ লাগাই দেবো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। নোয়াখালীতে খাস জমিতে হাট বাজারের ইজারা দিলেও নির্ধারণ করা হচ্ছে না টোল। ইচ্ছে মতো টাকা আদায় করছে ইজারাদাররা। প্রতিবাদ করলেই মারধর, গাড়ি ভাঙচুর। ইজারাদাররা আমাদের থেকে জোরপূর্বক টাকা দাবি করতেছে বা জোরপূর্বক টোল আদায় করতেছে। চাঁদা না দিলে মনে করেন এরা মারধর করে, এরা গাড়ি ভাঙি ফেলে। আমার গ্যালাস এটা দেখেন, গ্যালাস এটা ভাঙি ফেলেছে। মানিকগঞ্জের গোপালপুরে 1 ঘন্টার দুধের বাজার বিক্রি হয় 250 থেকে 300 মণ। বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতি। দর্শক, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। একটি দল দেশকে সংকটের মুখে ফেলেছে। ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পর হঠাৎ করে সেই দলটি নতুন নতুন দাবি তুলছে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশে এ কথা বলেন তিনি। বলেন, সবার আগে নির্বাচনের প্রস্তুতি নিলেও পরাজিত হবার ভয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে। এ সময় তিনি বলেন, আবারও দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা। ফ্যাসিস্ট শক্তি যেন আর মাথাচাড়া দিয়ে দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য সকলকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান তিনি। বলেন, দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার। মহাসচিব বলেন, পানির হিস্সা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ন্যায্য হিস্সা বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন। ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে। কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। পদ্মার উজানে ফারাক্কা ব্যারেজ স্থাপনের 50 বছর পূর্ণ হয়েছে এবছরই। এই সময়ের মধ্যে এককালের প্রমত্তা এই নদীতে দেখা দিয়েছে পানি প্রবাহের সংকট। পর্যাপ্ত পানির অভাবে নদীর বুকে জেগেছে স্থায়ী চর, ফলে শুকিয়ে যাচ্ছে শাখা নদীগুলো। পদ্মার এই পরিবর্তনে বিপন্ন হয়ে পড়েছে প্রাণ, প্রকৃতি ও জীবিকা। বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছর বাংলাদেশ ভারতের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষে দ্রুত আন্তর্জাতিক রক্ষা কবচ রেখে তা নবায়ন করা জরুরি। শুষ্ক মৌসুমে পদ্মার শ্রীহীন দশা এখন নিয়মিত দৃশ্য।
এককালে স্টিমার লঞ্চের ভিড়ে যে জলপথ সরগরম থাকত তা এখন শুধুই স্মৃতি। ঠিক 50 বছর আগে উজানে ভারতের ফারাক্কাবাদ নির্মাণের পর থেকে মরতে বসেছে পদ্মা। যেহেতু বরেন্দ্র অঞ্চলের পানি আপনার ওই পদ্মার পানিকে রিচার্জ করে, সেই পানি এখন পদ্মাকেই বরং গ্রাউন্ড ওয়াটার লেভেলের পানিকে রিচার্জ করতে হচ্ছে। আবাদ ভালো হতো, কিন্তু এখন পানি নাই, নদী খনন নাই, এই কারণে আমাদের রাজশাহীবাসীর জন্য খুবই সমস্যা। কয়েক কিলোমিটার জুড়ে নদীর বুকে স্থায়ী চর তৈরি হওয়ায় বদলেছে গতিপথ। শুকিয়ে যাচ্ছে বড়াল ও গড়াইসহ পদ্মার শাখা নদীগুলো, ফলে প্রভাব পড়েছে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকায়। নদীতে পানি না থাকলে মাছ পাওয়া যাবে না, লোকজন পর্যটকরা এসে বেড়াতে পারে না, চর ভালো চর, মানুষের তো সমস্যা। পানি হইলে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ভালো হয়, সব দিকে ভালো হয়। পানি না থাকলে আমরা নৌকায় চালাতে পারি না, খুব কষ্ট হয়। দীর্ঘ সময় ধরে পানি সংকট প্রাণ প্রকৃতিতে বড় প্রভাব ফেলেছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কৃষি উৎপাদনে ব্যাহত হচ্ছে। একটা নেগোসিয়েশনের জায়গায় অবশ্যই আমাদেরকে যেতে হবে, কারণ নেগোসিয়েশন টেবিলটা আমাদের আলোচনার জায়গাটা উন্মুক্ত রাখতে হবে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে কূটনীতিক সম্পর্কের ক্ষেত্রে দেশগুলোর মধ্যে বিভিন্ন রকম টানাপোড়েন থাকলেও কেউ কিন্তু আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে কিন্তু তাদের আলোচনার দরজা বন্ধ করে না। আগামী বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে 1996 সালের স্বাক্ষরিত বাংলাদেশ ভারতের মধ্যাকার গঙ্গা পানি বন্টন চুক্তি। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি নবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক রক্ষাকবচ রেখে বাংলাদেশকে এগোতে হবে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। এবারের নির্বাচনে যদি বিগত 3 বারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনার 0 পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নেন তিনি। জামায়াতের সেক্রেটারি বলেন, অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে। বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না। তিনি আরও বলেন, বিগত 54 বছরে প্রতিটি সরকারের আমলেই দুর্নীতি ও লুটপাট হয়েছে। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। ফ্যাসিস্টরা এখনো সক্রিয় উল্লেখ করে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাদিক বলেন, রাজপথে ফ্যাসিস্টদের প্রতিহতের পাশাপাশি কালচারাল ফ্যাসিবাদেরও প্রতিহত করতে হবে। এ সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, একটা শ্রেণী জুলাই নিয়ে ব্যবসা শুরু করেছে। তাদের দুর্নীতির কারণে তারা হিরো থেকে জিরোতে চলে গেছে। জুলাইতে একক কোনো নেতা ছিল না, সবাই সবার বিকল্প ছিল। এছাড়া শিবিরের দাবি অনুযায়ী শিক্ষা সংস্কারে 30 দফা বাস্তবায়ন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বামপন্থী কালচারাল ফ্যাসিস্টদেরকে স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে। তারা এই দেশের শত্রু, যারা শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল, যারা বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে রাতের আধারে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। স্থানীয়রা জানায়, গতরাতের কোনো এক সময় এই ঘটনাটি ঘটে। এদিকে অবহেলার কারণে নিরাপত্তার দায়িত্বে থাকা 2 পুলিশ সদস্যকে ক্লোজড করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে আমরা একটু কুমিল্লায় যেতে চাই। কুমিল্লা 10 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার দলীয় মনোনয়ন প্রত্যাহার ও বিএনপি নেতা মোবাশ্বের আলমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণার দাবিতে বিক্ষোভ করছেন লালমাই নাঙ্গলকোটের মানুষ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন।
মোবাশ্বের আলমের মনোনয়নের জন্য প্রতিদিনই তো এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আজকের পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। রাব্বি, আপনি জানেন যে গত ৩ নভেম্বর মির্জা ফখরুল যখন কুমিল্লার ১১টি আসনের মনোনয়ন ঘোষণা করেছেন, এরপর থেকেই কিন্তু এই কুমিল্লা যে ১০ আসনটিতে বিক্ষোভ কর্মসূচি চলছে, তারা কিন্তু প্রতিদিনেই যে যার নাম ঘোষণা করা হয়েছে আব্দুল গফুর ভূঁইয়া, তার নাম বাতিলের দাবিতে কিন্তু তারা প্রতিদিন আজকে লাগাতার ১৩ দিন যাবৎ কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছেন, মশাল মিছিল করে যাচ্ছেন। তো আজকেও একই দাবিতে কিন্তু তারা কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় কিন্তু তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে যিনি বর্তমানে দলীয় প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন, তিনি কিন্তু তার ২০০৮ সাল থেকে শুরু করে ২০১৮ সাল এই সমস্ত সময়গুলোতে কিন্তু বিএনপির বিরোধিতা করে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছেন। ফলে এই এলাকার মানুষ চাচ্ছেন যে এই নামটি বাতিল করে, যাতে নতুন করে যিনি দীর্ঘ ১৭ বছর জেল জুলুম সহ্য করে নেতাকর্মীদের পাশে ছিলেন, যাতে তাকেই মনোনয়ন দেওয়া হয়, এই দাবিতেই কিন্তু তারা বিক্ষোভ করে যাচ্ছেন। আজকে কিন্তু তাদের ১৩ দিনের কর্মসূচি চলছে। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের মনোনীত মোবাশ্বের আলম ভূঁইয়ার নাম ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা লাগাতার চালিয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত দলীয়ভাবে মোবাশ্বের আলমের নাম ঘোষণা না হয়। তো তাদের কিন্তু আসলে প্রতিদিনই কর্মসূচি চলছে, কোনোদিন বিক্ষোভ মিছিল করছেন, কোনোদিন মশাল মিছিল করছেন, এইভাবেই কিন্তু তাদের যে লাগাতার কর্মসূচি চালু রয়েছে। খোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী ২ সেনবাগ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করছেন নেতা কর্মীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, বিক্ষোভ মিছিল থেকে কি কি দাবি তুলে ধরা হচ্ছে, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, সে বিষয়েও জানাবেন। ২ আসন সেনবাগ বাজারে, এখানে আসলে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন কাজী মফিজুর রহমান। বিএনপির মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে আসলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মফিজুর রহমানের যে কর্মী সমর্থকরা রয়েছেন, তারা আসলে সেনবাগ বাজারে তারা গত কয়েকদিন থেকে আসলে তারা বিক্ষোভ মিছিল করছেন দলের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য, এবং তারা বিশ্বাস করেন যে তারা তাদের এই প্রতিবাদের মাধ্যমে যে কাজী মফিজুর রহমান তিনি সেনবাগ উপজেলায় তিনি যে অবদান রেখেছেন, সেই জন্য বিএনপির তার যে বিএনপি দল সেটি পুনর্বিবেচনা করবে। যে আপনাদের আমাদের প্রতিবাদ হলো প্রার্থী পরিবর্তন হতে হবে, এবং সেনবাগে যাকে সম্ভাব্য ঘোষণা করা হয়েছে সে কুরুচিপূর্ণ আমাদের নেতা নেতৃবৃন্দর ভিতরে বক্তব্য দিয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। সে কখনো বিএনপি করে নাই। 1991 সালে আগে সে জাসদ করত, ছাত্রলীগ করত, বিএনপির নমিনেশনকে হাইজ্যাক করেছে। আমরা দলীয় হাইকমান্ডের কাছে আবেদন জানাই সেনবাগের তৃণমূলের কথা চিন্তা করে প্রার্থী পরিবর্তন দেওয়ার জন্য। আলহাজ কাজী মোহাম্মদ মফিজুর রহমান সাহেবকে আমরা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সেনবাগের জনগণ আলহাজ কাজী মোহাম্মদ মফিজুর রহমানকে। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার একটু সাতক্ষীরায় যেতে চাই। সেখানে শহীদুল আলমের মনোনয়ন দাবিতে আশাশুনি বাস টার্মিনাল মোড়ে বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এর মধ্যে আপনাদের জানিয়েছি সেখানে আমার সহকর্মী রয়েছেন আকরামুল ইসলাম, তার সাথে একটু যুক্ত হতে চাই। আকরাম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। নেতাকর্মীদের যে উপস্থিতি, হাজার হাজার নেতাকর্মী এরই মধ্যে জড়ো হয়েছেন আশাশুনি উপজেলার যে 11টি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন থেকে। আমি যদি একটু দর্শকদের দেখাতে চাই, একটু ক্যামেরার মাধ্যমে দর্শকরা আসলে কতটা দেখতে পারবেন আমি বুঝতে পারছি না, তবে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন এরই মধ্যে। এবং এই বিএনপির মনোনয়নকে ঘিরে সাতক্ষীরা 3 আসনে উত্তাল হয়ে উঠেছে একেবারে বলা যায়। এবং মনোনয়ন ঘোষণার দিন থেকেই লাগাতার আন্দোলন করছেন বিএনপির
যে নেতাকর্মীরা রয়েছে তাদের যে দাবি, তারা বলছেন এই আসনটিতে তারা ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন চান এবং যে আসনে মূলত মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির আরেক নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিনকে। কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছেন এবং সাধারণ মানুষ তারা এটি মানতে। আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলবে বা চালাবেন? আপনাদের দাবি কি হচ্ছে? আমাদের দাবি তিন আসনের কালীগঞ্জ আসামি জনগণ চাচ্ছে ডাক্তার শহীদুল আলমের আবহাওয়ার জনগণ চাচ্ছে নমিনেশন না দেওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। আমরা তো আপনাদের কাছে জানতে চাই আপনাদের দাবি কি হচ্ছে? দর্শক, সহকর্মীর মাধ্যমে জানছিলাম সাতক্ষীরার বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের খবর। দর্শক, এরই মধ্যে আপনাদের জানিয়েছি, যেমনটি জানাচ্ছিলাম, সিরাজগঞ্জ ৪ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। দুপুরে উল্লাপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনকারীরা বলেন, বিএনপির বর্তমান মনোনীত প্রার্থী আকবর আলী গণমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। মনোনীত হওয়ার পর থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে উগ্র আচরণ করছেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়া গত 17 বছর তিনি দলের দুঃসময়ে কারো পাশে ছিলেন না। তাই আরেক মনোনয়ন প্রত্যাশী আজাদ হোসেনকে পুনর্বিবেচনা করে বিএনপির চূড়ান্ত মনোনয়নের দাবি জানান নেতাকর্মীরা। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পৃথক তথ্য দিল পুলিশ ও র্যাব। ব্রিফিংয়ে র্যাব জানায়, প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করাই ছিল জরেজ ও প্রেমিকা শামীমার টার্গেট। আর পুলিশ বলছে, ত্রিভুজ প্রেমের কাহিনী থেকেই এই হত্যাকাণ্ড। আশরাফুল শামীমার সম্পর্ক মেনে নিতে পারেনি জরেজ। ছিল জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে গেলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে দায়িত্ব দেন পরকীয়া থেকে ফেরানোর। কিন্তু ডিএমপি বলছে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামীমার প্রেমের ফাঁদে। 11 নভেম্বর 3 জন শনির আকড়ায় এক রুমের বাসা ভাড়া নেন। সেখানেই শামীমার সাথে কথা বলতে চায় আশরাফুল, যেখানেই বাদ সাজে জরেজ। এক পর্যায়ে রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। বুধবার রাতে হত্যার পর 26 টুকরা করা হয় আশরাফুলের মরদেহ। খণ্ডিত অংশগুলো দুটি ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে রাখা হয়। তার আগে একটি বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে কি করা যায়। জারেজুল বলেছিল যে আমরা বাসালাকে বলি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। মহিলা বলছে যে না, বাসালাকে বলা যাবে না, আমরা ডিসপোজ অফ করব। ডিবির হাতে গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে নৃশংসতার বর্ণনা। আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ, সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে এই জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না, বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুলও বাধা দেয়। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। গেল রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় শামীমাকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। একান্ত সময় কাটায়, তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই। এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি। সংস্থাটি জানিয়েছে, 2 সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে জরেজের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানার পরও আশরাফুলও জড়িয়ে পড়েন এই ফাঁদে। যা টের পেয়ে মালয়েশিয়া প্রবাসী জরেজের টার্গেট ছিল হানি ট্র্যাপের। 10 লাখ টাকা হাতেই নিতে ধারণ করে আপত্তিকর ভিডিও। তারই সূত্র ধরে এই হত্যাকাণ্ড জানায় র্যাব। একটা হানি ট্র্যাপের মতো ব্যবস্থা করে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। ব্ল্যাঙ্ক চেক জমা দিয়ে ক্ষুদ্র ঋণ নিলেও পরবর্তীতে পড়তে হচ্ছে নানা বিপত্তিতে। এর মধ্যে আপন বোন ও ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে দিন কাটছে এক নারীর। এতে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।
পরম যত্নে বড় হওয়া এই প্রতিবন্ধী শিশু দুটি আজ খাবারও মুখে তুলতে চায় না। যে মা প্রতিদিন তাদের পরিচর্যা করতেন, ঋণের ফাঁদে সে এখন কারাবন্দী। এতে অনিশ্চয়তায় শিশু দুটির জীবন। শিরিন আক্তারের 4 সন্তানের মধ্যে 2 জন প্রতিবন্ধী। এর সাথে মানসিক ভারসাম্যহীন এক ভাই, অসুস্থ মা আর স্বামীকে নিয়ে তার সংসার। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুদপুর গ্রামে তাদের বসবাস। অভাব অনটনের মুখে 6 বছর আগে আপন বোন আর ভগ্নিপতির কাছ থেকে ব্লাঙ্ক চেকের মাধ্যমে 1.5 লাখ টাকা ঋণ নেন শিরিন। এর মধ্যে 60,000 টাকা পরিশোধ করেন। বাকি টাকা দিতে না পারায় বোন আইরিন ও আরেক বোন তাজমহলের স্বামী রফিকুল আলম 41 লাখ টাকার দাবিতে চেক ডিজনারের মামলা করেন। এরপর থেকেই কারাগারে ভুক্তভোগী নারী। তার স্বামীর দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে এমন পরিস্থিতির শিকার শিরিন। ভগ্নিপতি থেকে কিছু হাত খরচ টাকা আনছিল, আসলে তো টাকা এনে না, বিষয়টা হলো তার বাইয়ের মার সম্পদ নিয়ে বিষয়টা। 5,000 সম্পদ তারা বন্টন করে নিব, সব দলিল করে খাইতেছে। ওইটা শিরিন বাধা দিছিল। এই বাধা থেকে তারা যে তার শেখ বইটা ছিল তার বড় বোনের কাছে, তাজমহলের কাছে, তখন এটা মামলা করে দিয়েছে 41 লক্ষ টাকা। 41 লাখ টাকার মিথ্যা মামলা ধরা। 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে, বাচ্চাগুলো প্রতিদিন মা করে কান্দে। প্রতিবন্ধী বাচ্চা আছে বলছেন যে সেই বিষয়গুলা অত্যন্ত মানবিক। তো যদি উনি সত্যিকার অর্থে ভিক্টিমাইজ হয়ে থাকে তাহলে এই বিষয়টা আমরা অবশ্যই খতিয়ে দেখব। এদিকে রুরাল ইউনিক প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন নামের স্থানীয় একটি সমিতি পরিচালনা করেন শিরিনের ভগ্নিপতি রফিকুল আলম। সেখান থেকে ঋণ নিয়েও শিরিনের মতো পরিস্থিতির শিকার হয়েছে গ্রামের আরো কয়েকটি পরিবার। আতঙ্কে এলাকাও ছেড়েছেন অনেকে। যদি আনে 20,000 হ্যাঁ লাগাই দেবো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, প্রায় জায়গায় আছে। সারা গ্রামে দেখছি লাগাইছে, কেউ দিছে আর কেউ না দিয়ে তাহলে মামলা করছে। এক মেয়ে তার কাছ থেকে 20,000 টাকা আনছি, মা মারা গেছে, আইতাছে না বাড়ি, বাপ মারা গেছে, আইতাছে না, তার নামে মামলা করে দিয়েছে, আইতারে না। 16 লক্ষ না কত লক্ষ টাকার মামলা করছে। অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই ধরনের প্রতারণার শিকার করে থাকেন মানুষকে যে কোনো ব্যক্তি, এবং সে যদি অসাধু ব্যবসায়ী হয় আমরা আইনগতভাবে তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আইনের দৃষ্টিতে যেটা ন্যায় বিচার, সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তাকে করব। ক্ষুদ্র ঋণের নামে এলাকার অসহায় মানুষকে হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চায় স্থানীয়রা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এ যেন প্রশাসনের ছত্রছায়ায় চাঁদাবাজি। নোয়াখালীতে সরকারি খাস জমি ইজারা দেয়া হচ্ছে হাট বাজারের জন্য, অথচ নির্ধারণ করে দেয়া হচ্ছে না টোলের পরিমাণ। এই সুযোগে যানবাহন থেকে ইচ্ছে মতন টোল আদায় করছে ইজারাদাররা। এমনকি বাজার ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়ক থেকেও টোলের নামে চাঁদাবাজি চলছে। কেউ দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুরের পাশাপাশি করা হয় মারধর। নোয়াখালীর সরকারি খাস জায়গা হাট বাজারের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন। উদ্দেশ্য থাকে কিছু রাজস্ব আদায়ের, কিন্তু এই ইজারাই এখন পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ সকল হাট বাজারের ব্যবসায়ী ও পরিবহন থেকে টোল আদায় করে থাকেন ইজারাদাররা। অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসন থেকে টোলের পরিমাণ নির্ধারণ করে না দেয়ায় আদায় করা হয় বাড়তি টাকা। বিভিন্ন বাজারে পণ্য বিক্রি করি, যেমন 15টা 20টা বাজারে প্রতিদিন যাই। এখন একটা বাজারে প্রতিদিন গাড়ি গেলে আমার মনে করেন 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে এরা টোলের নামে চাঁদাবাজি করতেছে। ইজারাদাররা আমাদের থেকে জোরপূর্বক টাকা দাবি করতেছে বা জোরপূর্বক টোল আদায় করতেছে। আমাদের কোনো গাড়িতে বা কোনো বাজারে তারা 200 টাকা, 300 টাকা, 500 টাকা পর্যন্ত দাবি করতেছে। এমনকি বাজারের বাইরের সড়ক মহাসড়ক থেকেও টোলের নামে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে কয়েকজন ইজারাদারের বিরুদ্ধে। প্রতিবাদ করলে মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। হাইওয়ে রোডে গাড়ি থাকে, সেক্ষেত্রে তারা দেখা গেছে চাঁদা দাবি করে, তাহলে এটা তো হাইওয়ে রোডে থাকাকালীন তো চাঁদা দেওয়ার কোনো অপশন নাই। এটা বাজারের আয়ত্তায় পড়ে না। ওনারা আসে এখান থেকে আমাদের গাড়িগুলো থেকে টোল নেয়, টোল না দিলে ওনারা ঝামেলা করে। চাঁদা না দিলে মনে করেন যে এরা মারধর করে, এরা গাড়ি ভাঙি ফেলে। আমার গ্যালাস এটা দেখেন, গ্যালাস এটা ভাঙি ফেলেছে। অভিযুক্তদের দাবি, যতটুকু খাস জমি ইজারা দেয়া হয় সেখানে বাজার বসিয়ে লাভ হয় না, তাই মহাসড়কের পাশ থেকেও নেওয়া হয় টোল। 80 লাখ টাকা নিছে বাজার ইজারাদার। খাসের জায়গা ওখানে কম, খাসের জায়গা নাই বলতে বোঝা যায়।
আর আপনার ওই যে হাইওয়ে সাইডে বসি কিছু খাজনা টাজনা আমরা নিচ্ছি। ইজারা নিয়ে এমন বিশৃঙ্খলা কেন হচ্ছে সেই প্রশ্নে ইওনো বললেন, সুস্পষ্ট নীতিমালা না থাকায় এই দুরবস্থা। ইজারা দেওয়ার পূর্বেই হচ্ছে রেটটা নির্ধারণ করে সেটা হচ্ছে নির্দিষ্টমান স্থানে যে ইজারা পায় সে হচ্ছে প্রদর্শন করবে। তো এই প্র্যাকটিসটা আসলে আমাদের নাই, এটা দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস না থাকার কারণে আসলে নির্ধারিত প্রত্যেকটা জায়গায় একটা নির্ধারিত যে টোল রেট থাকার কথা এটা অনেক ক্ষেত্রে নাই। অতিরিক্ত টোল এবং টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবি ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। মাত্র 1 ঘন্টা দুধের বাজার, এই স্বল্প সময়ে বিক্রি হয় প্রায় 250 থেকে 300 মণ দুধ। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর বাজারে প্রতিদিন সকালে বসে অনন্য এই দুধের হাট। জেলার সবচেয়ে বড় এই দুধ বাজারের ইতিবাচক প্রভাব পড়েছে গ্রামীণ অর্থনীতিতে। সাটুরিয়ার রাজোর খেয়াঘাটে সকালটা অন্যরকম। একের পর এক খামারি পার হচ্ছেন নৌকায়। গন্তব্য গোপালপুরের দুধ বাজার। নদী পার হয়েই তারা সারিবদ্ধভাবে হাঁটেন বাজারের পথে। ভোরের কুয়াশা ভেদ করে এভাবেই প্রতিদিন আশপাশের খামারিরা বাজারে পথ ধরেন। এই 1 ঘন্টার বাজার তাদের দিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। আর এর প্রতিটি ফোঁটা দুধের সাথে মিশে আছে এখানকার খামারিদের পরিশ্রম আর জীবিকার গল্প। প্রতিদিন সকাল 8:30 থেকে 9:30 এই 1 ঘন্টার মধ্যে জমে ওঠে দুধের হাট। স্থানীয়ভাবে যাকে বলা হয় 1 ঘন্টার বাজার। আশপাশের অন্তত 15 গ্রামের খামারিরা এই বাজারে দুধ নিয়ে আসেন। আমার দাম দেয় 85 টাকা, কন্টিনিউ বাজার চলে। বাজারে 200 মণ 250 মণ দুধ বিক্রি হয়। 4 কেজি দুধ ছিল 70 টাকা করে বিক্রি করছি। 1985 সালে প্রতিষ্ঠিত এই বাজারের দুধ সংগ্রহ করেন স্থানীয় ঘোষসহ দূর দূরান্তের ব্যবসায়ীরা, যা চলে যায় রাজধানী সহ আশপাশের এলাকায়। এই বাজার বদলে দিয়েছে স্থানীয় অর্থনীতি। বিভিন্ন জায়গা থেকে আসে দুধের যারা ক্রেতা আছে তারা এই দুধগুলি কিনে নিয়ে যায়। আমাদের বাজারে দুধের আমদানি বেশি, দুধ বেচা কিনে অনেক সহজ। আর ফাঁকে থেকে কোনো কাইট যায় আসলে পরে কোনো অনুষ্ঠানের জন্য 2, 4, 20, 30 মণ দুধ কিনলেও আমার বাজারে দুধ কম পড়ে না। তবে সম্ভাবনাময় বাজারের সঙ্গে যুক্ত আছে এক চাওয়া, নদীর উপর একটি সেতু। প্রতিদিন নৌকা পার হয়ে বাজারে আসা যাওয়ার পথে ভোগান্তিতে পড়েন খামারিরা। পাশাপাশি বাজারেরও উন্নয়ন চান ব্যবসায়ীরা। সকালবেলা দুধ দুইয়ে বাজার আসি, বাজারে দুধ বিক্রি করি, কিন্তু আমি যা আসা খুব কষ্ট। আমাদের সেটমেট করে দেয়, ড্রেন করে দেয়, মাটি ফালাই দেয়, তাহলে আমাদের সকলের জন্য ভালো। বাজার উন্নয়নের জন্য প্রথমে করতে হবে তো আপনার ড্রেনের সিস্টেম করতে হবে, মাটি ফালাইতে হবে। মাত্র 1 ঘন্টার দুধের বাজার আজ কয়েকশো খামারির জীবিকার কেন্দ্রবিন্দু। সেতু ও অবকাঠামো উন্নয়ন হলে গোপালপুর হতে পারে দেশের অন্যতম বৃহৎ দুধ উৎপাদন অঞ্চল। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।